স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আজকে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 179 রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশ কিন্তু আজকে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে, সেখানে আছে একটা চমক। এগুলো নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। আজকের ম্যাচে আসলে বাংলাদেশের প্রাপ্তি কি বলবেন? আজকে কিন্তু 10টা উইকেটই কিন্তু নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা, পাশাপাশি ওপেনাররা কিন্তু দারুণ ব্যাটিং করেছেন। সব মিলিয়ে আসলে কি বলবেন? না, এখানে প্রাপ্তির কথা যে বলছেন, এখানে প্রথম ইনিংসে যখন বাংলাদেশ প্রায় 300 রান করলো, সেটাই কিন্তু আসলে বড় প্রাপ্তি। এরকম একটা উইকেটে আসলে এত ভালো একটা ব্যাটিং ট্র্যাক কোনা এই পিচটা যে এত রান হওয়ার কথা, কারণ আমরা কিন্তু ফার্স্ট ম্যাচটা কিন্তু এই উইকেটটাতেই খেলেছি। সেখানেও কিন্তু 250 হয়নি, টেনে টুনে 200 হয়েছে, বা উইকেট পড়েছে। স্পিনাররা দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজেরও। পরে বাংলাদেশ তো আসলে জিতে নিয়েছিল প্রথম ম্যাচটা। আজকে আসলে যেভাবে স্টার্ট করেছিল সৌম্য এবং সাইফ, এবং দুইজনই কিন্তু আসলে সেঞ্চুরির দ্বার প্রান্তে ছিল। যদিও একজন সেঞ্চুরি পায়নি, কিন্তু তাদের ইন্টেন্ট বা অ্যাগ্রেশন সবই কিন্তু খুবই পজিটিভ ছিল, যেটার কারণে এই স্টার্টটা পাওয়াতেই কিন্তু প্রায় 300-র কাছাকাছি হয়েছিল। তারা যখন খেলছিল তখন মনে হচ্ছিল যে আজকে 350 রানও হয়ে যেতে পারে। কিন্তু এই তারা আসলে সৌম্য যখন 91 রানে আউট হলো, তার রিয়াকশন দেখেই বোঝা গেছে যে এটা আসলে কতটুকু তার জন্য কস্টলি ছিল, কারণ তিনি অনেক দিন পরে দলে ফিরেছেন। আবার সেইখান থেকে এই সিরিজটা মোটামুটি তিনি ভালোই খেলছেন। গত ম্যাচটাতেও তিনি 50-50 কাছাকাছি আউট হয়ে গিয়েছেন। সো তার জন্য এই ইনিংসটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনিংস ছিল। সেটার সাথে সাইফও কিন্তু আমরা দেখছিলাম যে রানের মধ্যে ছিল, খুব ফর্মে ছিল, কিন্তু মাঝখানে কিন্তু আবার ড্রপ হয়েছিল। কিন্তু তারা কিন্তু আজকের ইনিংসটা খুবই দৃষ্টিনন্দন ছিল। 80 রানসের একটা ইনিংস ছিল। তিনি আসলে সেঞ্চুরিটা পেতে পারতেন, তবে তাড়াহুড়ো করতে পার্টনারশিপটাই আসলে আমার মনে হয় যে আজকের একটা মানে সবচেয়ে বড় পজিটিভ বিষয়। এই পুরো সিরিজ জুড়েই কিন্তু রিশাদ হোসেন কিন্তু দারুণ বোলিং করেছেন। ফার্স্টে 2টা ম্যাচে ব্যাটিংও কিন্তু দারুণ করেছিলেন, তবে এই ম্যাচে বেশ কিছু মানে একটু খরচে বোলিং করেছেন বলা যায়। সেখানে 9 ওভারে 54 রান করেছেন, 3টা উইকেট নিয়েছেন। তবে আমার এখানে প্রশ্ন, নাসুম আহমেদকে আমরা আসলে দেখেছিলাম ইনিংসের শুরুতে 3টা যে ওয়েস্ট ইন্ডিজে উইকেট পড়েছে, 3টা উইকেটে নাসুম নিয়েছিলেন। সেখান থেকে তাকে আসলে 6 ওভারের বেশি করানো হয়নি। সেই জায়গায় মেহেদী হাসান মিরাজ এসে টেলেন্ডাররা যখন আসলেন বোলিং করেছেন, লাস্টে 2টা উইকেটও তিনি আসলে নিয়েছেন। এটা কি সেলফিশ বোলিং বলবেন কিনা? না, এখানে আসলে তখন আর সেলফিশ বোলিংয়ের কিছু নেই, কারণ ম্যাচটা অনেক আগেই ওয়েস্ট ইন্ডিজ আসলে হাতছাড়া হয়ে গেছে। কারণ আপনি যখন 100-র আগেই 8 উইকেট পড়ে যাবে, তখন আসলে কে মানে বলে, মানে যদি ওই রকম কিছু না হয় যে আপনি এইখান থেকে ম্যাচ জিতবেন, তাহলে নাসুমের 5টা উইকেট পাওয়ার কিন্তু সম্ভাবনা ছিল। এখানে আসলে আমি এখানে বসে মাঠে আসলে তারা কিভাবে ডিসিশন নিয়েছে, কী কারণে নাসুমকে বল দেয়নি, বা সেখানে মিরাজ বোলিংয়ে কেন এসেছেন, সেটা মিরাজই ভালো জানেন, তিনি যেহেতু ক্যাপ্টেন। কিন্তু এইখানে আমার মানে যদি ম্যাচটা হারতো বা যদি ম্যাচটা আরও ফাইট দিতে পারতো, তখন হয়তো এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করা যেত যে আসলে কেন নাসুমকে বল দেওয়া হলো না। তখন হয়তো নাসুম অবশ্যই তার 10 ওভার স্পেলটা করতে পারতো। এখন তিনি মিরাজও তো বলার, মিরাজও তো অলরাউন্ডার, তিনি আসলে বোলিং করেই থাকেন। সেই হিসেবে তিনি ওইভাবেই আসলে হয়তো সেট করা ছিল যে মিডল ওভারে যদি যেতে হতো, তখন হয়তো নাসুমকে আবার বোলিং দেওয়া হতো। সেভাবেই কিন্তু আসলে তারা এগিয়েছিল। এখন যেহেতু ম্যাচটা আমরা এত বড় ব্যবধানে জিতেছি, সেখানে আসলে আপনি মানে এখানে ফল ধরার আসলে তেমন কোনো সুযোগ নেই। আমরা সিরিজটাও জিতে নিয়েছি। যদিও সিরিজটা জিতার চেয়ে আমরা হোয়াইট ওয়াশ করতে পারলে আমাদের জন্য খুবই ভালো হতো, কারণ এই সিরিজটা ইম্পর্টেন্ট ছিল 2027 সালের ওয়ার্ল্ড কাপের জন্য। এখানে যদি আমরা আজকে হোয়াইট ওয়াশ করতে পারতাম, তাহলে কিন্তু আমরা চলে যেতাম। সেটা এখনও কিন্তু আমরা 10-এ আছি। সো আমাদের জন্য এখনও সেই চাপটা রয়েছে। যদিও হোমে এসে যে আমরা ওডিআইতে আসলে ভালো করছিলাম না, এখন একটা কনফিডেন্স হয়তো পেতে পারি যে না, ওডিআইতে আবার আমরা হয়তো ভালো দল হয়ে উঠবো। সেক্ষেত্রে পিচ নিয়ে তো আসলে কথা আছে, কিন্তু আজকে আপনি তো আর সেটাও কিছু বলতে পারবেন না, কারণ রান হয়েছে 300, প্রায় 300। সো আমি আসলে বলছিলাম যে সৌম্য সাইফরা আসলে বাংলাদেশের মিরপুরের উইকেটকে একটা ডিমেরিট পয়েন্ট থেকে আসলে বাঁচিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন সেখানে আজকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররাও কিন্তু আসলে কমপ্লেন করতে পারবে না যে তারা পায়নি। যদিও আমরা এরকমই দেখি যে সেকেন্ডে যারা ব্যাটিং করে তাদের জন্য ব্যাটিং করাটা আরও কঠিন। আর সেখানে বাংলাদেশের সবগুলো স্পিনারই আজকে উইকেট পেয়েছে, এবং স্পিন বান্ধবী যেহেতু ভালো ভালো স্পিনার রয়েছে, তারাই নিয়েছে। মুস্তাফিজকে আসলে আজকে কাজে লাগাতে হয়নি।
সো এক ওভারও বোলিং করে, হ্যাঁ, সো সেখানে আমার মনে হয় যে আজকের ম্যাচটা আসলে ডমিনেটিং এবং বাংলাদেশ খুব ভালোভাবে ম্যাচটা জিতেছে। বাংলাদেশ কিন্তু আজকে টি-20 স্কোয়াডটাও ঘোষণা করেছে, সেখানে কিন্তু লিটন কুমার দাস ফিরেছেন, তবে দুইজন ক্রিকেটার বাদ পড়েছেন, একজন মোহাম্মদ সাইফুদ্দিন, একজন সৌম্য সরকার। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো বাংলাদেশের যে টি-20 প্লেয়াররা আছেন যারা ওয়ানডে সেট আপে নেই, তারা কিন্তু এরই মধ্যে কিন্তু চট্টগ্রামে কিন্তু পৌঁছে গেছেন, সেই দলটার সঙ্গে গেছেন কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশ এরকম একটা সময় আসলে স্কোয়াডটা ঘোষণা করেছে, প্লেয়াররা আসলে জানেন না যে কারা দলে থাকবেন বা থাকবেন না, এই বিষয়টাকে আসলে কীরকমভাবে দেখছেন? না, এখানে লিটন ফেরাটা হচ্ছে সবচেয়ে পজিটিভ নিউজ, কারণ লিটনকে আমরা এশিয়া কাপের ইম্পর্টেন্ট ম্যাচ থেকে আসলে পাচ্ছিলাম না, তিনি ইনজুরির কারণে, সাইড স্ট্রেনের কারণে তিনি বাদ পড়ে গিয়েছিলেন। এখন টি-20 আমাদের চট্টগ্রামে খেলা, সো সেইখানে লিটনের মতো এক্সপিরিয়েন্স ব্যাটার আমাদের জন্য খুবই দরকার। এবং লিটন তো আসলে আমাদের এখন বলা চলে যে বেস্ট ব্যাটারদের একজন, তিনি ক্যাপ্টেন, মানে আমাদের ব্যাটিং লাইনআপের একটা ব্যাকবোন লিটন। সো সেখানে তার ফেরাটা খুবই আসলে ইম্পর্টেন্ট ছিল। আর সৌম্য সরকারের কথা বলছিলেন যে সৌম্য সরকার ভিসা জটিলতার কারণে কিন্তু আসলে দুবাই যেতে পারেনি, সেখানে কিন্তু আফগানিস্তান সিরিজে হয়তো আমরা তাকে দেখতে পারি, কিন্তু এই সিরিজটাতে আসলে তিনি এত ইনফর্মে থাকার পরেও আসলে বাদ পড়ে গিয়েছেন। যদিও প্রথম দুইটা টি-20 জন্য কিন্তু আসলে এই দলটা দেওয়া হয়েছে, লাস্ট ম্যাচটাতে সৌম্যকে ফেরানোর একটা ভালো একটা সুযোগ থাকবে হয়তো, বা যারা আসলে ওপেনিং করবেন আমরা জানি সাইফ হাসান আছেন, তারা যদি ওপেনিং করেন, ইমন রয়েছেন, ইমন রয়েছেন, তামিম রয়েছেন। সো এখানে হয়তো যদি থার্ড টি-20তে সৌম্যকে নেওয়া হয়, সেটা সিরিজ আমরা জিতি বা আসলে ওপেনিং জুটিটা কেমন হয় বা টপ অর্ডাররা কীরকম করে সেটার উপরে ডিপেন্ড করে হয়তো থার্ড টি-20তে দেখা যাবে। যদি থার্ড টি-20টা আবার যে অলিখিত ফাইনাল হয়, তখন কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হয়ে উঠবে। সো সেই ক্ষেত্রে তখন হয়তো সৌম্য সরকারকে আমরা দেখতে পারি, যেহেতু তিনি খুব ভালো ফর্মে রয়েছেন। এবং সাইফুদ্দিনের কথা বলছিলেন, সাইফুদ্দিন কিন্তু আসলে দলে ছিলেন, কিন্তু তিনি কিন্তু ওইভাবে পারফর্ম করতে পারেননি। সেক্ষেত্রে সাইফুদ্দিনকে আসলে বাদ পড়াটাই হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু তিনি যদিও টিম যেহেতু ঘোষণা করা হয়নি সেট আপের মধ্যে ছিলেন, সেই জন্যই তিনি হয়তো চিটাগাং গিয়েছিলেন, আর টিম ম্যানেজমেন্ট আসলে তাকে শেষ পর্যন্ত। তবে আমার একটা পরামর্শ থাকবে, সাইফুদ্দিন দলের সেট আপে যেহেতু ছিলেন, যেহেতু চট্টগ্রামে গেছেন, তাকে আসলে দলের সঙ্গে রেখে দেওয়াই উচিত। এনভায়রনমেন্টের সঙ্গে থাকলে তিনি আসলে মেন্টালি একটা বুস্ট আপ হবেন। আমরা জানি যে এর আগে অনেক সময় দল থেকে বাদ পড়ার পর সাইফুদ্দিন আসলে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যান, এটার জন্য পরবর্তীতে না হয়। এখন বাংলাদেশের আসলে সেট আপটাই কিন্তু অনেকটাই দেখবেন এরকম, যারা দলের বাইরে থাকে না তাদেরকেই আসলে অনেকভাবে গ্লোরিফাই করা হয়, তাদের ঘরোয়াতে বলা হয় যে তারা অনেক ভালো, এর চেয়ে বেটার, সেরকম করে তারাই কিন্তু আসলে রোটেট করে দলে আসছেন, দল থেকে বাদ পড়ছেন। এই জিনিসটা আসলে কতটুকু ফিউচারের ক্রিকেটের জন্য ভালো সেটা আসলে দেখার বিষয়, কারণ আপনি এই প্লেয়ারগুলো, সৌম্যর কথাও যদি বলি, সৌম্যও কিন্তু অনেকবার বাদ পড়েছেন, আবার ফিরেছেন, 10 বছর হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন তারা, কিন্তু এই সাইফুদ্দিনও অনেকদিন ধরে এভাবে। এখন ইয়াংস্টারদের আপনি আসলে সুযোগ দিবেন নাকি এই প্লেয়ারগুলোকে এইভাবে করে সেটা আসলে দেখার বিষয়, কারণ টি-20 টিমটা কিন্তু মোটামুটি একটা সেট হয়েছে, একটা খুব ভালো একটা সেট হচ্ছে। এর চেয়ে বেটার টি-20 টিম হয়তো এখন হবে না, কিন্তু আপনার যেহেতু নতুন প্লেয়াররা আরও রয়েছে বা নতুন পাইপলাইনটা আসলে স্ট্রং করতে হবে, যেটা আমরা বারবার বলছি যে আমাদের যদি পাইপলাইন স্ট্রং না হয় এভাবেই আসলে চলতে হবে। কারণ আপনি ইন্ডিয়াকে দিকে যদি তাকান, দেখবেন যে একটা বড় প্লেয়ার যখন চলে যায় তখন তার শূন্যতাটা কিন্তু আসলে অতটা বোঝা যায় না, কারণ তার নতুন যারা আসে তারা এতটাই ভালো খেলে যে পুরান প্লেয়ারের কথা আসলে আপনার মনেই করতে হয় না। আপনি যদি অস্ট্রেলিয়া সিরিজটার কথাই যদি ধরেন, সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা ফিরেছেন, ভারত কিন্তু খুবই স্ট্রাগল করছে, তখন কিন্তু আপনার হয়তো বা মনেই হচ্ছে যে বিরাট কোহলি, রোহিত শর্মা না থাকলে হয়তো বা বেটার খেলতো না। এখন একটা সময় তারা হয়তো কি প্ল্যান করছে তারাই জানে, যে হয়তো 27 পর্যন্ত খেলতে পারবেন না, যেহেতু ওডিআই ফরম্যাটটাই তারা এখনও রিটায়ারমেন্টে যাননি। এখন তাদের আসলে বুঝতে হবে যে কতদিনে, কিন্তু আমার মনে হয় না যে তারা চলে গেলেও ইন্ডিয়ার অত বড় একটা সাফার করবে, তাদের ট্রানজিশন পিরিয়ডটাও যে অত বড় হবে সেটাও হবে না। বাংলাদেশের আসলে এই জিনিসটা তো আসলে অনেক দূরের ব্যাপার, বাংলাদেশের পাইপলাইনটা আসলে স্ট্রং করার জন্য এখনের যে বোর্ড প্রেসিডেন্ট আছেন তিনি কিন্তু এই কাজগুলো খুব ভালোভাবেই করেছেন। আইসিসি থাকার সময় তিনি কিন্তু ছোটো দলগুলোর হয়ে কাজ করেছেন, ছোটো দলগুলোর ডেভেলপমেন্টের জন্য কাজ করেছেন। সো নিজের দেশের জন্য তিনি এভাবেই চিন্তা করবেন, সেটাই আমরা আশা করবো। কারণ আপনি ঘরোয়া লিগগুলো যত
ভালো করতে পারবেন আপনার ন্যাশনাল টিম তত ভালো সার্ভিস দিবে। আপনি সামনের ওয়ার্ল্ড কাপে হয়তো জিতবেন না, কিন্তু আপনি যদি আজকে থেকে শুরু করেন হয়তো 4-5 বছর পরে এমন একটা টিম হবে যেটা সেমিফাইনাল ফাইনাল খেলতে পারে। সো সেই টার্গেটে আসলে খেলতে হবে, কারণ এটা তো আপনার চলমান প্রসেস, এটা তো আপনার আসলে শেষ হওয়ার মতো কিছু না। যদি না মনে করেন যে এইরকম কিছু হয় যে আপনার একদম টিমটা ধ্বংস হয়ে গেল, জিম্বাবুয়ে বা কেনিয়া যেরকম হয়েছিল যে একদম তারা একদম যাচ্ছে তাই অবস্থা। বাংলাদেশ তো এখনও যদিও র্যাঙ্কিং একদম 10 নম্বরে আমরা আছি, কিন্তু তারপরেও কিন্তু মানে একদম তো শেষ হয়ে যায়নি। তো এখনও যদি শুরু করা যায় হয়তো আমরা আবার একটা সোনালি দিন দেখতেও পারি, সেটা T20-তে হোক, ওয়ানডেতে হোক, ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। সো সিরিজ একটা ওডিআই জিতেছি, এটা একটা বুস্ট আপ করবে আমাদের জন্য। এবং হ্যাঁ, সামনে কিন্তু সবই T20 আসলে, কারণ আপনার T20 ওয়ার্ল্ড কাপ আছে সামনের বছরই। এখন থেকে T20-তে আসলে মনোযোগ দিতে হবে। এবং এখন যেই বাংলাদেশের টিমটা রয়েছে আমার মনে হয় যে এই টিমটাকে যদি ঠিকমতো গ্রুমিং করা হয়, ঠিকমতো তারা এইভাবেই নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ধরে রাখতে পারে, আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপটাতে হয়তো আমরা ভালো খেলতে পারি। ধন্যবাদ স্যার, আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।